নিরাশ হলো না, পথ বড়ই কঠিন, যেন ক্ষুরধারের মতো দুর্গম। তবুও নিরাশ হলো না, তোমাদের চরম আদর্শে উপনীত হও। উপরান্তে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের এই লাইনটি অত্যন্ত ইন্সপিরেশনমূলক একটা মেসেজ আমাদের যুবক বৃন্দদের কাছে। কখনো নিরাশ হওয়ার কথা তিনি বলছেন না, বলছেন যে তোমরা কখনো নিরাশ হও না, তোমরা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। তার মতে পৃথিবীর ইতিহাস হলো কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই কয়েকটি ইতিহাস। এগিয়ে যাও, পেছনের দিকে তাকিও না, তোমার মধ্যে সমস্ত কিছু করার ক্ষমতা আছে। আত্মাকে প্রশ্ন করো, তোমার আত্মা সব পারে। জাগ্রত করো, চরম আদর্শ উপনীত হও। তুমি সমস্ত কিছু পারো, তোমার মধ্যে সব কিছু করার অধিকার আছে। জীবনে সাকসেস পেতে গেলে অবশ্যই ক্ষুরধার পথকে, দুর্গম পথকে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেরকম ভাবেই ক্লাস 10-এর পরে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার ফিল্ডে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে, অবশ্যই তাদের একদম সঠিক স্ট্রিম চুজ করা অবশ্যই প্রয়োজন। সঠিক স্ট্রিম যদি চুজ না করতে হয়, তবে আগামী দিনে তাদের অবশ্যই পস্তাতে হবে। কারণ 7 থেকে 8 বছর তাদেরকে এই স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হবে। আজকে আমি আমার ভিডিওতে এসেছি সেই কথাটা বলতেই, যে আমি কোন স্ট্রিমটা চয়েস করেছিলাম এবং আমার সঙ্গে কি ভুল হয়েছিল, আমি কি ভুল করেছিলাম স্ট্রিম চয়েস করতে, এবং সেটা যেন বর্তমান প্রজন্মের স্টুডেন্টরা যারা এখন মাধ্যমিক দিয়েছে তাদের সঙ্গে যেন সেই ভুলটা না হয়। সো হাই ফ্রেন্ডস, ইটস স্টাডি ফোরকাস্টিং, ইটস মাই চ্যানেল। আমি এখানে সমস্ত পড়াশোনামূলক, বিভিন্ন শিক্ষামূলক ইন্সপিরেশন থেকে শুরু করে কিছু পরামর্শ, অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করে থাকি। তো এই চ্যানেলটা তোমাদের কোথাও না কোথাও হলেও কোনো ভিডিও তোমাদের কাজে লেগে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে ক্যামেরার সামনেই এসছি মূলত সেই সমস্ত আমার মাধ্যমিকের বন্ধুদেরকে কিছু অভিজ্ঞতা শোনাতে। আমি কখনোই বলবো না যে আমি তাদেরকে পরামর্শ দিতে এসেছি, তাদের কি স্ট্রিম চয়েস করা উচিত। আমার সঙ্গে কি অভিজ্ঞতা বা আমার সঙ্গে কি যেটা হয়েছিল সেই অভিজ্ঞতা সম্পর্কে আজকে শেয়ার করতে এসেছি। আমি তোমাদের এটা গ্যারান্টি দিতে পারি, এই ভিডিওটা তোমাদের স্ট্রিম চয়েস করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। দেখ বন্ধু, আজকে কিছু কিছু টপিকস নিয়ে আলোচনা করব। কিছু কিছু মিথস আছে এই স্ট্রিম চয়েস করা নিয়ে সমাজে, সেই সম্পর্কে বলবো। তোর কি করা উচিত, তোর কি হিসাবে স্ট্রিমটা, পার্টিকুলার স্ট্রিমটা চয়েস করা উচিত সেই সম্পর্কে বলবো। আর স্টুডেন্টরা কি ফল্ট করে ফেলে স্ট্রিম চুজ করে, তাদের পরে গিয়ে কি সমস্যা হয় সেই সমস্ত কথাও আমরা বলবো। এবং লাস্টে গিয়ে আমি আমার স্ট্রিমের কথা বলবো, আমি কোন স্ট্রিম নিয়েছিলাম এবং সেখান থেকে আমি কিরকম সফলতা লাভ করছি বা করতে চলেছি সেই সম্পর্কেও বলবো। দেখ, বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে শুরু করে দেবো। আমরা স্পেসিফিক্যালি 4টে মিথ সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? প্রথম মিথ হলো, সমাজ থেকে এটা শোনা যায়, পাড়া প্রতিবেশী থেকে বা পরিবার থেকেও কখনো শোনা যেতে পারে যে বাবু তুমি যেই সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টটাকেই তুমি নিয়ে নাও। এটা একটা কিন্তু মানে অপুষ্টিযুক্ত একটা কথা। মনে কর তুই সবকটা সাবজেক্টের মধ্যে দিয়ে অঙ্কটাতেই বেশি পেয়েছিস, 92 পেয়েছিস, অথচ তোর ইচ্ছা হলো আর্টস নিয়ে পড়ার। এখন তোকে পাড়া প্রতিবেশী বা কখনো কখনো টিচারও তোকে বলছে যে অঙ্কটা তুমি বেশি পেয়েছো, তো তার জন্য তুমি সাবজেক্ট কম্বিনেশন নাও, তার মধ্যে অঙ্ক থাকবে। এবার দেখ, তুই যদি অঙ্ক নিয়ে পড়তে চাস তাহলে অঙ্কর মধ্যে তো শুধু অঙ্ক না, তার মধ্যে পিসিও আছে। পিসি মানে ফিজিক্স আর হলো কেমিস্ট্রি, তাহলে তোকে সায়েন্সের দিকে পা বাড়াতে হবে। অথচ তোর ইন্টারেস্ট আছে আর্টসের দিকে। তার মানে এরকম কখনোই নয় যে আমি যেই সাবজেক্টে বেশি পাবো সেই সাবজেক্টের স্ট্রিমকে আমাকে চয়েস করতে হবে। এটা কখনোই ম্যান্ডেটরি নয় এবং এটা কখনোই রিভিল করে না। এতগুলো সাবজেক্ট, ওদের 7টা সাবজেক্ট ছিল, যে যেই সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে তাকে সেটা নিয়েই করতে হবে, এটা কখনোই কিন্তু রিভিল করে না। মিথ নম্বর 2, যে সায়েন্স নিয়ে পড়লে নাকি সমস্ত লাইন খোলা আছে। আমি তোদের সত্যি করে কথা বলি, প্রতিটা স্ট্রিমেই সমস্ত লাইন খোলা আছে। স্টুডেন্টকে কি করতে হবে,
সে যেই স্ট্রিমটা নিচ্ছে সেই স্ট্রিমে তাকে দক্ষ হতে হবে, কম্পিটিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, জিনিসের সম্পর্কে নলেজ জানতে হবে এবং সেরকমভাবে তাকে এগিয়ে যেতে হবে। মোদ্দা কথা, তুমি যেই স্ট্রিমটাই নিচ্ছ তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো স্টুডেন্ট হতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, নলেজ গেইন করতে হবে। তোমার সমস্ত রাস্তাই খোলা থাকবে, এরকম না যে সায়েন্স নিলেই সমস্ত লাইন খোলা। সায়েন্স নিয়েও এরকম অনেক স্টুডেন্ট আছে যে ধাপ্পা মেরে গেছে তাদের সঙ্গে, উচ্চ মাধ্যমিক উঠে তাদের সঙ্গে এমন মানে অস্বাভাবিক পরিণতি হয়েছে যাতে করে তারা বুঝতে পেরেছিল যে সায়েন্সটা নেওয়াই তাদের উচিত হয়নি। বুঝতে পেরেছো? সমস্ত স্ট্রিমেই সমস্ত লাইন খোলা আছে, খুব দক্ষতার সঙ্গে সেই স্ট্রিমটাকে পড়তে হবে, সেই স্ট্রিমটাকে চুজ করতে হবে। মিথ নম্বর 3 কি? আর্টস নিয়ে পড়লে নাকি কোনো লাইন নেই। আরে বাবা, আর্টস নিয়ে পড়লে কোনো লাইন নেই এগুলো কারা বলে? আমাদের দেশের সবার থেকে কঠিন এক্সাম কি? ইউপিএসসি সিভিল সার্ভিসেস যে এক্সাম, সেই এক্সামে পিসিএম তো নেই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো নেই। সেই সাবজেক্টে কি আছে? সেই পরীক্ষায় কি আছে? জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স, দেন তোদের কনস্টিটিউশন বা সংবিধান আছে। তো এত বড় কঠিন এক্সাম, সেখানে তোকে আর্টস পড়তে হচ্ছে। এখন আর্টস নিয়ে পড়লে কি কি লাইন আছে সেটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, কারণ তোরা এতদিনে রেজাল্ট বেরোনোর পরে এতদিনে নিশ্চয়ই তোরা জেনেছিস কত কি লাইন আছে, কত কি ব্যবস্থা অপরচুনিটি আছে। আমি তোদের এটাই বলবো, যেই স্ট্রিমটা নিচ্ছিস সেই স্ট্রিমে তোকে বেস্ট হতে হবে, কম্পিটিশন করতে হবে, সবার মধ্যে তোকে বেস্ট হতে হবে এবং নলেজ তোকে পেতে হবে। আর একটা 4 নম্বর মিথ হলো এটাই যে আমরা স্টুডেন্টদের দেখতে পারি যে তারা তাদের বন্ধুরা যেই স্ট্রিমটা নিচ্ছে তারা সেই স্ট্রিমের দিকেই পা বাড়িয়ে দেয়। এটা হলো তাদের জীবনের চূড়ান্ত ভুল। ভুল, এর থেকে বড় ভুল আর হয় না। আমার বন্ধু যেই স্ট্রিমটা নিচ্ছে আমিও সেটাই নেবো, আমার বন্ধু সায়েন্স নিলে আমি সায়েন্স নেবো, আমার বন্ধু কমার্স নিলে আমি কমার্স নেবো না। এইটা তোকে একদমই করা যাবে না। কারণ দেখ, এটা তো একটা, দেখ স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হলো মাধ্যম। তুই 3টে স্ট্রিমেই পড়াশোনা করিস না কেন, তুই করছিস পড়াশোনা, এটা হলো মাধ্যম। যেমন আমি ধর উদাহরণ দিলাম, ধর আমি পড়েছি ধর ইংলিশ মিডিয়ামে আর ওই ছেলেটা পড়েছে বাংলা মিডিয়ামে। যদি আমাদের এডুকেশনাল লেভেল করতে চাই, ধর মাধ্যমিক লেভেলে আমি করছি, খুব বেশি ফারাক হবে না, একই জিনিস আমরা পড়েছি, কিন্তু দুজনের ল্যাঙ্গুয়েজে পড়েছি। আবার ধর উদাহরণ যদি দিই, ধর আমি তোদেরকে কিছু একটা মেসেজ দিতে আজকে ক্যামেরার সামনে এসেছি, আমি কিন্তু তোর মেসেজে দিচ্ছি, কিন্তু ধর মনে কর কোনো একটা জাপানের কোনো একটা নাগরিক কোনো একটা ধর মেসেজ তার অডিয়েন্সকে দিচ্ছে, তো সেই ধরনের সেই টাইপের মেসেজ ইন্ডিয়া থেকেও কিন্তু ইন্ডিয়ানরা দিতে পারে। মেসেজ একই, বাট দুটোর যে ল্যাঙ্গুয়েজ, সেই দুটো ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণরূপে আলাদা। তো সেরকম ভাবে এগুলো আমাদের সামনে সামনে 3টে অপশন রাখা হয়েছে, 3টে পথ দেওয়া হয়েছে, এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, তুই যেটাতেই যাস না কেন সাকসেস তোর কাছে আছে। সাকসেস পাওয়ার সূত্র কিছু আছে, সেটাকে ফলো করেই এগোতে হবে। ঠিক আছে? আমি তোদের বারবার করে দেখ সাবধান করে দিচ্ছি, তুই কোন একটা পার্টিকুলার স্ট্রিম নিবি, তোকে ক্লাস 11-12 পড়তে হবে। ঠিক আছে? এরপরে তুই যখন গ্র্যাজুয়েশন করবি, কলেজে যাবি তখন তোকে 4 ইয়ার্সের জন্য পড়তে হবে। ওর কত ইয়ার্স হলো? 6 ইয়ার্স হলো। 6 ইয়ার্স, দেন যদি তুই মাস্টার্স করিস সেখানে তোর 2 ইয়ার্স, তার মানে 8 ইয়ার্স। কাউকে কাউকে 6 ইয়ার্স, কাউকে কাউকে 8 ইয়ার্স পর্যন্ত কিন্তু সেই স্ট্রিমকে নিয়ে পড়াশোনা চালিয়ে দিতে হবে। এটা কিন্তু ফালতু কোনো মজাকের মানে মানে আবার মজাক হচ্ছে এটা। 6 থেকে 8 ইয়ার্স মজাক হচ্ছে। আমি তার জন্য সঠিক স্ট্রিমটাকে চুজ করা অত্যন্ত প্রয়োজন। এতদিন তোকে টানতে হবে, তুই যদি ভুলবশত স্ট্রিম চুজ করিস তোর লাইফ পুরো বরবাদ হয়ে যাবে, তোর লাইফ পুরো শেষ হয়ে যাবে, তোর এডুকেশনাল লাইফ শেষ হয়ে যাবে। স্ট্রিমটা চুজ করা অত্যন্ত ইম্পর্টেন্ট মাধ্যম এটা। দেখ, এবার আমি বলবো যে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে তোদের কোন উপাত্তগুলোকে ফলো করা উচিত, কোন মেজারমেন্টগুলো করা উচিত। আমি বলবো যে তোর স্ট্রিমের মধ্যে গেলে তোর আগে নিজের ইন্টারেস্ট খুঁজতে হবে, কোন সাবজেক্টে তোর ইন্টারেস্ট বেশি, কোন সাবজেক্টটাকে তুই সহজেই পড়তে পারিস, কোন সাবজেক্টটাকে পড়তে গেলে তোর
তোর মানে ভেতর থেকে কোনো একটা একটা জিজ্ঞা বেরিয়ে আসবে তোর ভেতর থেকে, হ্যাঁ এই সাবজেক্ট আমি পড়তে পারবো, ঠিক আছে। তো সেই স্ট্রিমটাকে তোকে চয়েস করতে হবে, তোর ইন্টারেস্ট বুঝতে হবে কোন স্ট্রিম তুই ভালো বুঝতে পারবি, কোন স্ট্রিমে তোর বেশি ইন্টারেস্ট আছে, ঠিক আছে। যেমন তুই যদি মুখস্থ করার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হোস, তাহলে আমি তোকে বলবো আর্টস নিতে। আবার তুই যদি মুখস্থ তুই পারিস না, তুই প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে বেশি বেশি মানে নাড়াচাড়া করতে চাস, ঠিক আছে, তখন তোর অপশন সায়েন্স বা তোর অপশন কমার্স। কমার্স একটা দারুণ দারুণ একটা স্ট্রিম, ঠিক আছে, একটা ইউনিক লেভেলের। তোকে বর্তমান দুনিয়ার অবস্থা সম্পর্কে বেশি রিলিফেন্স হওয়ার জন্য কমার্স তোর সামনে আছে, ঠিক আছে। এবং কমার্স করার মাধ্যমে প্রচুর প্র্যাকটিক্যাল ভাবে তোর অনেক 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 কিছু প্র্যাকটিস করতে পারবি। ট্যাক্সেশনের ম্যাথমেটিক্স আছে, অ্যাকাউন্টসের আছে, ঠিক আছে, কস্টিং এর কিছু আছে। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এটা। তার জন্য আমি বলবো যে এর আগে তো সায়েন্স আর্টস দুটোই পড়েছিস, কমার্স তো জানিস না কি, এখন থেকে নতুন করে একটা স্ট্রিম শুরু হবে। তার জন্য আগে তিনটে জিনিস ভালো করে জানার চেষ্টা কর কোনটা কি, তারপরে নিজের দেখ যে কোনটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে। যেমন যদি আমার কথাই বলিস, ঠিক আছে, আমি কিন্তু একটা সম্পূর্ণভাবে ভুল করেছিলাম। দেখ, আমি কিন্তু সায়েন্স নিয়েছিলাম আমি প্রথমে, ঠিক আছে, সায়েন্স নিয়ে আমি 1 মাস পড়াশোনা করেছিলাম। তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার আমি দেখ আমি দুটো অপশনকে রেখেছিলাম, একটা হলো সায়েন্স আর একটা হলো কমার্স। কমার্সেও ইন্টারেস্ট ছিল, সায়েন্সেও ইন্টারেস্ট ছিল। আমি সায়েন্সটাকে নিয়ে কিছুদিন আমি পড়ে দেখেছিলাম, পড়ে দেখে আমার মনে হয়েছিল যে সায়েন্সের থেকে আমি কমার্সে বেশি পারফর্ম করতে পারবো, এবং সেটা আমি করেওছি, সেই রেজাল্ট আমি পেয়েওছি। এখন আমার মনে হয় আমি যদি সায়েন্স নিয়ে পড়তাম, ঠিক আছে, ইট উইল নট বি বেটার দেন দ্যাট আই এম স্টাডিং ইন কমার্স রাইট নাও। কমার্সে নিয়ে আমি পড়াশোনা করে অনেক ইমপ্রুভমেন্ট আমার হয়েছে, আমি এই সাবজেক্টগুলোতে খুব পরিমাণে ইন্টারেস্ট পাই, যেটা আমি সায়েন্সের সবকটা সাবজেক্টে আমি পারতাম না। সায়েন্সে আমার শুধুমাত্র ম্যাথটা ভালো লাগতো, কিন্তু ম্যাথ ভালো লাগতো বলে আমি সায়েন্স নেবো? ওরে বাবা, এটা তো সবার থেকে ভুল একটা জিনিস। জন্য আমার মনে হয় যে একটা মানে চূড়ান্ত একটা উপায় যেটা হতে পারে, সেটা হলো কি, সেটা হলো কোনো স্ট্রিমে মানে তুই ফাইনালি তো চুজ করছিস, সেই চুজ করার আগে তুই সেই স্ট্রিমে 1 থেকে 1.5 মাস, 1 মাসই 1 মাস বা ওই মোটামুটি 20 দিন তুই সেটাকে ভালো করে পড়ে দেখ। দেখ, তোর স্কুল শুরু হওয়ার আগে টিউশন মাস্টারের টিউশন শুরু করে দেয়, অন্তত সায়েন্সের তো করে, কমার্সেরও করে, ঠিক আছে, আর্টসেরও কিছু কিছু করে, আমার যেটা জানা নেই। তো সেখানে তুই কোচিং করে দেখ, 20 দিনের নয় পয়সা দিবি, যাতে কি আছে তুই তো তোর মানে তোর ইন্টারেস্টটাকে তো বুঝতে পারবি, কোন সাবজেক্টে তুই কমফোর্টেবল সেটা তো বুঝতে পারবি, ঠিক আছে। তো এটা একদম খুব ভালো একটা পজিটিভ একটা উপায় একটা অবশ্যই, যে সে সেই স্ট্রিম চুজ করার আগে সেই স্ট্রিমকে পড়ে দেখছি যে সে তার প্রতি সত্যিই সেই ইন্টারেস্ট নাকি, সে সেই সাবজেক্টের প্রতি কমফোর্টেবল নাকি, ঠিক আছে। দেখ, এবার আমি কিছু ফল্ট সম্পর্কে বলবো। স্ট্রিম চুজ করার পরে দিনের পর দিন যখন পেরোতে থাকে, তারপরে গিয়ে তারা কি বুঝতে পারে বা তাদের কি ফল্ট ছিল। আচ্ছা, অনেক এরকম স্টুডেন্ট হয় যারা সায়েন্স নিয়ে ফেলে বন্ধুরা নিচ্ছে বলে, বা সে হয়তো হয়তো 3টে বা 4টে সাবজেক্ট লেটার পেয়েছে, সে মনে করছে আমি সায়েন্স নিয়ে নেবো, তাকে এটা বোঝানো হয় যে সায়েন্স নিলে সমস্ত লাইন খোলা, তো সে সায়েন্স নিয়ে ফেলেছে। এখন সায়েন্স নিয়ে সে এত পরিমাণে সিলেবাস সিলেবাস সে আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস মানে টিউশনের ক্লাস করতে করতে পড়তে পড়তে সে দেখছে একটা পড়ছে আর একটা ভুলে যাচ্ছে, একটা পড়ছে একটা ভুলে যাচ্ছে। তো তার তার জন্য কিন্তু তার পক্ষে সেটাকে কিন্তু কন্টিনিউ করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে একটা স্টেজে এসে, সে আর সেটাকে নিতে পারছে না। এবং এরকম অনেক স্টুডেন্ট আছে যে আফটার কলেজ, যেমন আমার দাদাই সে আছে, আফটার কলেজ সে গিয়ে বলছে যে আমার সায়েন্স নেওয়া উচিতই ছিল না, আমার এখন মনে হচ্ছে আমি অমুক স্যারের কথায় প্রলোভিত হয়ে আমি সায়েন্সটা নিয়েছিলাম, এখন আমার মনেই হচ্ছে না যে আমি সায়েন্স নেওয়া আমার উচিত ছিল। তো সেই ভুলটা যেন তোদের সাথে না হয় সেটা তোরা বারবার করে দেখ, এটা একটা লাইফের ব্যাপার, ঠিক আছে, এটা তোর লাইফের কেরিয়ারের ব্যাপার, এটা তোর বাবা মার ব্যাপার, তোর পরিবারকে তোকেই তোকেই দেখাশোনা করতে হবে, তোর পরিবারের রেসপন্সিবিলিটি তোর ওপর আছে, বাবা কয়দিন চালাতে পারবে। দেখ দেখ আর একটা ফল্ট কি হয় বলতো, রং অ্যাম্বিশন। অনেকের না সঠিকভাবে কি অ্যাম্বিশন, তাদের কি আলটিমেটলি সে কি করবে, কি করতে চায়, প্রফেশনালি সে কি করতে চায় সেটা সে সঠিকভাবে চুজ করতে পারে না।
সে ভুল প্রফেশনের ক্ষেত্রে ইন্টারেস্ট দেখায়, মনে মনে তৈরি করে এবং সে সেই স্ট্রিমটাকে চুজ করে নেয়। বুঝতে পেরেছিস? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ধর আমার ক্ষেত্রেই ধর, আমি ভেবেছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু অথচ আমি ইঞ্জিনিয়ার হতে যেতাম না। এটা কিন্তু আমার ভুল অ্যাম্বিশন ছিল। তার জন্য আমি কিন্তু সায়েন্স নিয়েছিলাম। যদি আমি সায়েন্সকে কন্টিনিউ করতাম, তাহলে আজকে আমি আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো আগে তুই দেখ, তুই প্রফেশনালি ভাবে কি করতে চাচ্ছিস, সেই অ্যাম্বিশনটাকে ঠিক কর, একটা গোল দে, একটা গোল তৈরি কর, নিজেকে পথ দেখা। যতক্ষণ না পর্যন্ত পথ দেখাবি, ততক্ষণ পর্যন্ত সঠিক ডিসিশন নিতে পারবি না। ভুল অ্যাম্বিশনের দিকে প্রলোভিত হোস না। ঠিক আছে? কেউ বলছে আমি ডাক্তার হব, আমি সায়েন্স নেব, আমি নিট ক্লিয়ার করব, ওরে বাবা, তারপরে সে কিছুই করতে পারবে না। তার জন্য হঠকারিতা বা উদ্বিগ্নতার সঙ্গে কোনো কাজ করা উচিত নয়। ধীরে সুস্থে ভেবেচিন্তে করা উচিত, সঠিক অ্যাম্বিশনটাকেও ঠিক করা উচিত। ক্লাস 10 মানে মাধ্যমিক দেওয়ার পরে ওইরকম একটা স্টেজে সঠিক অ্যাম্বিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ছেলেরা কিন্তু ডগমগিয়ে যায়। ঠিক আছে? তার জন্য আমি তোকে বলবো, তোর তো একটা অ্যাম্বিশন আছেই তোর মনের মধ্যে, বা তুই এখনো করিসনি, ধর তুই করিসনি অ্যাম্বিশন, তা তোকে কিন্তু, তাই বলে কিন্তু তার জন্য অ্যাম্বিশন নেই বলে আমি ভুল স্ট্রিম চুজ করতে পারি না বাবা। স্ট্রিম ভালো করে কমফোর্টেবল স্ট্রিমই চুজ করতে হবে। ভুল স্ট্রিম করলে সব অ্যাম্বিশন গুলো আস্তে আস্তে চলে যাবে। বুঝতে পারছিস? তোর তো টিচার হওয়ার স্বপ্ন। দেখ, এখন আমি আমার স্ট্রিমের কথা বলছি। আমি চাকদাহ রামলাল একাডেমি থেকে মাধ্যমিক পাস করেছিলাম এবং আমার 5টা সাবজেক্টও এটার ছিল। তো সবাই আমাকে বলেছিল যে সায়েন্স নিতে, আমার বাবাও আমাকে বলেছিল, আমার বাবা বলেছিল তুই কেন পারবি না। ঠিক আছে, আমারও ইচ্ছা ছিল। কি বলতো, আমি প্রথমে তোদের মতোই খুব উদ্বিগ্নতার সাথে মনে করেছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হব। ঠিক আছে, আহ, আমি সায়েন্স নেব, আমি তার সঙ্গে সঙ্গে জেইর জন্য প্রিপারেশন নেব, ইঞ্জিনিয়ার হব। এবং 11-এ ভর্তি হওয়ার আগেই তোর বিভিন্ন ধর আইআইটি কলেজ সম্পর্কে আমি দেখছিলাম, কোথায় আইআইটির কতগুলো ব্রাঞ্চ আছে, কোথায় কি আছে, আমি এখানে করবো, মানে অনেক রকম একটা ব্যাপার সৃষ্টি করেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ক্লাস শুরু করেও করছিলাম। বিভিন্ন তোর ফোনের থেকে কিছু ইউটিউব ভিডিও, ফিজিক্সওয়ালা থেকে ইউটিউব ভিডিও চালু করেও কিছু প্র্যাকটিস করছিলাম। তো আলটিমেটলি গিয়ে দেখলাম যে হঠকারিতা ছিল ওটা, আমি ওটার পক্ষে সাস্টেনেবল নই। ঠিক আছে, তো সেই কারণে আমি মনে করলাম যে কমার্স কমার্স আমার সেকেন্ড অপশন ছিল, কমার্স আমি নিয়ে নিই। তো কমার্স নিয়ে যেটা বুঝতে পারলাম, এত ইন্টারেস্টেড সাবজেক্ট মানে আমি জীবনেও দেখিনি। তুই একবার কমার্স নিলে কেউ বুঝতে পারবে, মানে তার পক্ষে যদি সেটা অবশ্যই মানে কমফোর্টেবল তার হয়। একদম দারুণ সাবজেক্ট কমার্স। অ্যাকাউন্টস, তোর কমার্সের মধ্যে অ্যাকাউন্টস আছে, কস্ট ট্যাক্স আছে, ইকোনমিক্স। আরে ইকোনমিক্স তো অত্যন্ত দামি সাবজেক্ট। ঠিক আছে, ইকোনমিক্স এর মধ্যে তুই দেশের ইকোনমিটাকে তুই বুঝতে পারবি। ঠিক আছে, দেশের ইকোনমিটা বুঝতে পারবি, ট্যাক্সেশনের মাধ্যমে কিরকম ভাবে আমরা আয়কর পেমেন্ট করছি, কিরকম ভাবে আয়কর নিয়ে সেটাকে কিরকম ভাবে সরকার কাজে লাগাচ্ছে, হ্যাঁ, কিরকম ভাবে সার্কুলার ফ্লো অফ ইনকামটা কিরকম ভাবে কাজ করে, কোনো অর্গানাইজেশন চালাতে গেলে কি কি স্টেপস হয়, প্ল্যানিং কিরকম ভাবে করতে হয়, কিরকম ভাবে অর্গানাইজ করতে হয়, কিরকম ভাবে ডাইরেক্টিং করতে হয়, কিরকম ভাবে স্টাফিং করতে হয়, সেই সম্পর্কে জানতে পারবি। মার্কেট সম্পর্কে বাস জানতে পারবি, মার্কেটের সাপ্লাই কি আছে, ডিমান্ড কি আছে, এগুলো ইকোনমিক্সে তোকে পড়ানো হবে। আর কস্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিরকম ভাবে হয়, কিরকম ভাবে বিজনেস চালানো হয়, সেই সম্পর্কে পুরো জানতে পারবি। খুব একটা ইন্টারেস্টেড সাবজেক্ট এটা। ঠিক আছে, এবং খুব হাই স্কোরিং সাবজেক্ট হলো, সেটা হলো কমার্স। তোদের কোথাও না কোথাও যদি মনে হয় যে এই ভিডিওটা সত্যিই তোদেরকে সাহায্য করেছে, অবশ্যই একটা লাইক করে দিস এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। আজকে এই পর্যন্তই, এবং নেক্সট আসবো আরো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।